আছি আমি খালেদ মহিউদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পার হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার কতটা ভালো করলো, কি করলো, সংবাদ মাধ্যম কোথায় আছে এবং কতটা গণতান্ত্রিক এই সরকার বা কতটা আসলে জবাবদিহিমূলক, সেগুলি নানা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বলেছেন। আমরা আজকে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলমকে, যার বড় পরিচয়, তিনি একজন উনি অনেক বড় সাংবাদিক হয় নাই, কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না। পুলিশ তাকে খুঁজতেই ছিল, তারপর তাকে গ্রেফতার করছে। আমি সেইটার কথা বলতে চাই না। আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে, যেমন আমি খোলাখুলি বলি, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইলো যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টে যেতে পারে? না, আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে, এটা আউটলড। আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গানাইজ, তার আপনি ওদের চিফকে কি আপনি ইন্টারভিউ নিবেন? না, অবশ্য আপনি বিদেশে থাকেন। না না, আমি বাংলাদেশে আইন মানতে চাই। আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম, করতে পারতাম। আমি কিন্তু বাংলাদেশে আইন মানতে চাই। আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি? আমি গত 5 বছর, আমি শফিক ভাই অন এয়ার বলি, আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটার্ন করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি এখানে ওপেনলি বলি, আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন, ক্যামেরার সামনে কথা বলতে চান নাই। আমি আপনাকে বলি, আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি, তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেডলাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়। না কিন্তু একমাত্র আমি না, কিন্তু শফিক ভাই, আমি কিন্তু ওনাকে চেষ্টা করেছি 5 বছর। আমি এটা বলি, এই উদাহরণ যখন দেওয়া হয়, এই উদাহরণ যখন দেওয়া হয়, ছাত্রলীগের হাতে রক্ত, ছাত্রলীগের একটা লিডারকে আপনার দাও মানে হচ্ছে তাকে প্ল্যাটফর্মিং দেওয়া। আমি মানলাম শফিক ভাই। না, আমার চয়েসটা দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম। যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তারে প্ল্যাটফর্ম দেওয়া, তখন এইটা আসলে সকল আইনেই আটকায়। এটা যেমন বাংলাদেশে আইনে আটকায়, এটা আমেরিকান আইনেও আটকায়। কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায়, সেইটার যখন ব্যাপার আছে, তখন এটা বাংলাদেশ আইনেও আটকায়, এই আইনেও আটকায়। আমি যেটা বলতে চাইতেছি, স্পষ্টত উনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে, যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে, বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে, সেটা আপনাদেরও মনে হয়েছে। এইটা কি ঠিক কিনা? আসলে আপনারা এই ভয়টা অমূলক পাচ্ছেন কিনা? কনভিন্সের বিষয় না, এটা কনভিন্সের বিষয় না, এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয়। হ্যাঁ, আপনি কি মানে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ করবেন? সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে, এটা যদি আইনের বাধা না থাকতো, আমি মোরালি মনে করি না যে এই ইন্টারভিউ নেওয়াটা, আমি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে, এথিক্সের দিয়ে, যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না যে এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে। আমি মনে করি যে ইন্টারভিউটা, কিন্তু আইনের ব্যাপারটা, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশেও আমেরিকাতেও, এইটা আমি I got it। কিন্তু আপনাদের মনে হইতেছে কিনা একটু বেশি, এবং অ্যাক্রেডিটেশন ক্রেডিট কার্ড বাতিলের কথা আপনি যাদের কথা বললেন, তাদের ব্যাপারটা কি আসলে এটা ঠিক? মানে 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 যাদেরকে বাতিল করা হয়েছে তারা যদি মনে করে যে তারা জেনুইনলি অ্যাফেক্টেড, তারা আমাদের কাছে লিখতে পারে, তারা আমাদেরকে বলতে পারে যে আমার কেসটা রিভিউ করেন। অবশ্যই আমরা রিভিউ করব, আমি কথা দিলাম আমরা রিভিউ করব, অসুবিধা নাই। কিন্তু তাদেরকে এটা হবে, কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা। আর একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মানা করছি তা না। আমার অনেক দিন অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই, আমার জার্নালিজম আটকায় থাকে না, কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে শুধুমাত্র সেক্রেটারিয়েটে আপনার ঢোকার একটা ফ্যাসিলিটি হয়, এছাড়া আর কিছু হয় না অ্যাক্রিডিটেশন কার্ডে। শফিক, আমার তো অ্যাক্রিডিটেশন কার্ডটা কবে ছিল, কবে এটার মেয়াদ গেছে, সেটা আমার মনেও নাই, সেটা আমার মনেও নাই। কিন্তু এইটারে এত গুরুত্বপূর্ণ আপনিই বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছি? ব্যাপারটা কি এরকম? You wanted to make a point? না, আমরা দেখেছি যে এই অ্যাক্রিডিটেশন কার্ডের অনেকে ছাত্রলীগ, যুবলীগ, ইভেন আওয়ামী লীগের লোকজন বা তৎকালীন পতিত স্বৈরাচারের মিনিস্টারের ব্রেন টেন, এদেরকেও দেওয়া হয়েছে।
তো এটা তো অবশ্যই আমাদের রিভিউ করাটা তো দরকার, ঠিক না? আর এটা নিয়ে আমরা আবার বলছি, আমরা এটা নিয়ে একটা রুলও হবে, এটা নিয়ে আমরা একটা পারলে আইন করব যে কিভাবে একটা একটা যাতে একটা রুলস এন্ড রেগুলেশনের মাধ্যমে এগুলো দেওয়া হয়। ওকে, শফিক ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই, যেটা আসলে ডক্টর ইউনূস বলেছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস এরকম বলেছেন, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই, যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই। সেই সমন্বয়করা মধ্যে থেকে তিনজন সরকারেও আছেন, বৈষম্য বিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামছেন। এইটা আপনারা কি বলবেন? এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদত্যাগ চাইছেন, কখনো হাইকোর্ট ঘেরাও করছেন, কখনো উপদেষ্টা কাদের নিয়োগ দেওয়া হবে তারা বলছেন, কখনো জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান করছেন এইটারে, এবং বলা হচ্ছে যে তারা এক ধরনের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন। এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন? না, আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের আমি একটু আগেও বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি, কারণ পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন, তারাও কিন্তু এই আন্দোলনে ছিল। তো সবাই আমাদের অংশীজন, আমরা এইগুলো নিয়ে নাই। কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব হয়েছে আমি তো এটা কোনো দেখছি না। আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে, কারণ আমরা চাই যে এই যে ইউথের যে ভাষাটা, এটা আমাদের এখানেও আসুক। তারা যে চায়, তাদের ডিমান্ড গুলো কি, আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয়, তাদের চাওয়া পাওয়া, তারা বাংলাদেশকে কিভাবে দেখছে, আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না। এবং দিজ আর স্মার্ট গাই, মাহফুজ বলেন, নাহিদ বলেন, নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে। তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং, মানে আমি বলি যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলোতে। আমি তো কিছু যখন ডিবেট গুলো হয়, দে অ্যাক্টিভলি টুক পার্ট। তারা ওই যে নীরব যে বসে আছেন, যে তাকে আমি নিয়ে আসা হয়েছে এক ধরনের ফেভার করা, সেগুলো না। আর আরেক দিক দিয়ে যেটা সার্জিস বা হাসনাত বা অন্যান্যরা যেটা করছেন, তারা তো আওয়াজ তুলছেন। আমরা তো বলছি যে সবাইকে, যদি আমাদের মিস্টেক হয়, আমাদের যদি কোনো শর্টকামিংস থাকে, আপনারা আওয়াজ তুলেন, অসুবিধা কি, আমরা শুনি। আমি তো আপনাকে অংশীজনই ভাবছি। ওকে, ফ্যামিলিতে থাকে না, আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, তাই বলে তো আপনি আমার এনিমি না। ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে এনিমি না, এটা একটা ভালো কথা। কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ, তৌহিদি জনতার ব্যানারে মাজার, বাউল আখড়ায় হামলা, যৌনকর্মীদের অনিরাপত্তা, পোশাকের জন্য নারীদের অপদস্থ করা, এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান, তারাই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা শফিক ভাই? না, আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং নিয়েছি। মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি। আপনি দেখেন, আমরা যখন স্ট্রং মেজার, এরপরে আর একজনও সাহস পায়নি, এটা হবে না। তারপরে আপনি যে ছেলেটার এগেনস্টে আসলো, যে সে কক্সবাজারে একটা ইয়েদেরকে, একটা মেয়েকে বোধহয় সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে, তাকে ওই দিন কক্সবাজারে 510 মিলিমিটার বৃষ্টি হয়েছে, ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন, এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই। আর অন্যান্য সমস্ত কিছুতে, আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়নি, হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি, এগুলোকে এত ওভারব্লোন করা হয়েছে, এত হিউজলি এক্সাজারেটেড করা হয়েছে, যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন, সেটাকে রিভিজিট করেছে নেত্র নিউজ। তারা দেখেছে যে ওদের যে 9 জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে, তার মধ্যে 8টা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটার কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না, এটা কোনো সেক্টারিয়ান ভায়োলেন্স না। তো তারপরে দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউন্সিলের উচিত ছিল বলা যে না, আমরা এই রিপোর্টটা আমরা ওন করি বা কিন্তু তারাও তো চুপচাপ। তারা তো বলা উচিত ছিল যে নেত্র নিউজ যেটা তাদেরকে বলেছে। 9 জনের মধ্যে 8 জন সংখ্যালঘু যারা মারা গেছেন, তারা আসলে ধর্মীয় কারণে মারা যাননি। তাহলে এখন এইটা তো
আপনি যদি এটাকে, অথচ এটা দেখেন আমার মনে হয় যে একটা মৃত্যুর কারণ আমরা করোনার সময় দেখেছি, আমরা করোনার সময় দেখেছি মিলিয়ন বার এটাকে ওদের রিপোর্টটা 11 মিলিয়ন বার সাইটেড হয়েছে। শফিক ভাই, ডু ইউ নো মানে কি পরিমাণ মিস ইনফরমেশন এটা তৈরি? এটা আমার কাছে মনে হয় যে মিস ইনফরমেশনের পাশাপাশি আপনাদের একটু দেখাও দরকার এরকম ঘটনা ঘটছে কিনা। এবং আমি মনে করি যে করোনার সময় বাংলাদেশেই যারা মারা গেছে তাদের অনেকের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে এটা বলে এটা করা হয়েছে, এবং এই সময়ের মধ্যে কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ মারা গেলেই এইটাকে পলিটিক্যাল কিলিং বলা যাবে কি যাবে না সেটাও আসলে একটু দেখা দরকার, নাকি পলিটিক্যাল কিলিং হয়েছে। কারণ একটা মৃত্যু, শফিক ভাই আপনি জানেন, আপনি মাঠে সাংবাদিক ছিলেন, যে একটা মৃত্যুকে আসলে নানাভাবে রাশামন সিনেমার মতো নানাভাবে ব্যাখ্যা করা যায়। এটা আপনি চাইলে এটা ব্যাখ্যা করতে পারবেন। জি জি জি, এই জন্য নরেন্দ্র মোদীর সাথে যখন প্রফেসর ইউনূস কথা বললেন ফোনে, উনি উনাকে আহ্বান করলেন যে আপনি আপনাদের দেশের সাংবাদিকদেরকে পাঠান, তারা এসে দেখে যাক, তারা নিজেরা। যা ধরেন আমি যদি আমার রিপোর্টটা বলি, আপনি অনেক সময় বলেন এটা তো সরকারের ভাষণ, আমি তো এটা বিশ্বাস করছি না, হুইচ ইজ নট অমূলক না, কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে, নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করুক, রিপোর্ট করুক, করে বুঝুক যে আসলে কতটুকু হয়েছে। না, খুবই স্ট্রং একটা জায়গা। তো আপনি এই প্রসঙ্গে খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবি দাসের মৃত্যুটাকে আসলে কিভাবে দেখেন, মানে এটা নিয়ে আপনার কাছে খোঁজ আছে কিনা সেই প্রশ্নটা করেছিলাম, সেটা যদি আবার একটু বলতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট, তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন মৃত্যু এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও? আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন। আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প 2.0 যেটা ইয়ে হবেন, ওইটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে, এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি। আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে, আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বুঝানো হয়েছে। উনি যখন ক্ষমতা নিবেন তখন অবশ্যই উনি ইনফরমেশন গুলো পাবেন হচ্ছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ, তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন, তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি এক্সটেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে। এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো, তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে, অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে। ওকে, আপনি হৃদয় রবি দাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন? রহস্যজনক মৃত্যু, আর্মির কাছে আমি তো ওইটা বলেছি যে এগুলো আমরা ইনভেস্টিগেট করব। ওকে, ঠিক আছে। আপনি সাংস্কৃতিক জাগরণের কথা বলেছেন, সরকারের 100 দিনের কথা বলতে গিয়ে, কিন্তু আমরা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীরত অবস্থায় একটা নাটক বন্ধ হতে দেখেছি। বলা হচ্ছে যে মানে আসলে এই নাটককে যিনি করতেছিলেন তিনি সরকারের সমালোচনা করেছেন। আমরা একজন সফল চলচ্চিত্র পরিচালককে উপদেষ্টা হিসেবে আপনারা নিয়োগ দিয়েছেন, তার জন্য আপনারা ঘরে বাইরে কথা শুনছেন। আপনারা আসলে এগুলি কীভাবে দেখছেন? এইটা কোনো মানে আরও যদি আমরা বলি যে কোনো একটা ব্র্যান্ডিংয়ের অনুষ্ঠানে গেলে তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন। আমি পরিমণির কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়া ভুয়া স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে, মেহজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নাই তৌহিদি জনতা। এগুলিকে আপনারা আসলে কীভাবে দেখেন? মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ, আমরা সংস্কৃতি কিভাবে দেখি? আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টে বুঝবেন। সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান্ট স্টেজ ডিরেক্টর, থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই, আপনি এটা জানেন। তার সর্বজন গ্রাহ্যতা আছে। আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি, আমরা স্টেটমেন্ট দিয়েছি। হ্যাঁ, এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল করেছেন। আমরা সবাইকে মনে করি, সবাই আমাদের কালচারাল সবাইকে আমরা ধারণ করি। আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তরোত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক, আমরা এটা চাই। বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান্ট সিনেমা হোক, আমাদের এখান থেকে যেন অস্কার পায়। আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন, এটা হতেই পারে, কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে, বাট মুস্তফা সরোয়ার ফারুকী ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার, উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন। শফিক ভাই,
আজ থেকে 5 বছর পরে সাংবাদিকতার কোনো ছাত্র যখন নিউজ পেপারের কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটি নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না, মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার মানে 1970 সালে উৎপল দত্তের ওই নাটকেও আমরা দেখি নাই। ইংরেজরাও তো নাটক বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল, তার জন্য তাকে জেলে ধরে নিয়ে যেতেছিল। নাটক তো এমনি প্রদর্শনীত অবস্থায় বন্ধ, মানে কিরকম সরকারের সময় বন্ধ? প্রদর্শনী অবস্থায় বন্ধ করা হয়েছে তাদের সিকিউরিটি চিন্তা করে, এবং আমরা তো এটা যারা এই যে প্রোটেস্টটা করেছে তাদের এই প্রোটেস্টটাকে আমরা কন্ডেম করেছি। আপনারা এইভাবে তো ডিসরাপ্ট করতে পারেন না। আপনার যদি কারো ব্যক্তির উপরে যদি আপনার অভিযোগ থাকে, আপনি অভিযোগ পুলিশে দেন, আপনি প্রেস কনফারেন্সে বলেন যে এই লোকগুলো এই কাজ করেছে, কিন্তু আপনি এসে নাটকটাকে ডিসরাপ্ট করবেন কেন? এবং জামিল ভাই যেভাবে এইটাকে দিয়েছেন, এটাকে সমাধান এনেছেন, ফ্যান্টাস্টিক। আমি মনে করি উনি খুব ওয়াইজলি ডিসিশন নিয়েছেন। মানে পুলিশ ডেকে নিরাপত্তা দেওয়ার থেকে নাটক বন্ধ করে দেওয়াই ভালো। তারপরে দেখেন না, আবার তো পুরো তো এরপরে আপনি 5 বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে, যেখানে সবাই খুব ভালো ভালো করছেন, খুব ব্রিলিয়ান্ট নাটক হচ্ছে, ব্রিলিয়ান্ট সিনেমা হচ্ছে। বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি, এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাবে। আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তৌহিদি জনতার বাধা, ওইটি কিরকম? দু একটা আইসোলেটেড ইনসিডেন্টকে দিয়ে কি আপনি পুরো একটা সমগ্রটা বিচার করছেন? কারণ আইসোলেটেড ইনসিডেন্টই তো আসলে সমগ্রটাকে বিচার, তাই তো করতে হবে। আর কেমনে করব? পুরো ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে করব? মানে 500টা ঘটনা হওয়ার পরে বলবো 500টা ঘটনা ঘটছে, একটা ঘটনা দিয়ে বলতে পারবো না 500টা ঘটনা আশঙ্কার কথা? না, একটা ঘটনা দিয়ে আপনি এটা মাঝে মধ্যে এগুলো স্ট্যাটিস্টিক্যাল বিলিভ বলে, আপনি স্ট্যাটিস্টিক্যাল বিলিভ দিয়ে আপনি পুরো ইয়েকে করে। আমি তো দেখছি যে সবাই মানে ব্রিলিয়ান্টলি নাটক হচ্ছে, 5টা শোরুম উদ্বোধন করতে গেছে 2টায় বাধা দেওয়া হয়েছে, তার মানে 40% বাধা পড়ছে। ব্যাপারটা কিরকম? না না, এটা কোনো ইয়েই না। আপনি দেখেন না, আমরা তো বলছি যে আর আমাদের কারো প্রতি কোনো ইসলামিস্ট কোন গ্রুপের কে আমরা প্যান্ডারিং করি না। আমরা এসছি একটা মহৎ দায়িত্বে, রাষ্ট্র বিনির্মাণে যে গণ অভ্যুত্থান হলো তাদের ইয়েকে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি, তাদের স্পিরিটটাকে ধারণ করে। আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে শফিক ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না। মামলার আরো একটি দিক হচ্ছে হত্যার বিচারের জন্য মামলা হয়েছে, এমন নিহত কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আপনি কালকে স্পষ্ট করেছেন। না, আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি কারোকে হয়রানিমূলক মামলা করা হয়, আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন। আপনারা দেখেন যে কার এগেন্সে যাদের নাম এসছে তাদের এগেন্সে এভিডেন্স গুলো আছে কিনা। এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক। এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হচ্ছে। ওকে, আপনি একটু পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম, মানে বামপন্থী, মানে পলিটিক্যাল পার্টিগুলির কথা আমরা বলতেছি আর কি, যে আমরা তো ছিলামই পলিটিক্যাল পার্টিগুলি, বামপন্থী, বিএনপি, এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন, পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন, কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আলাদা করে কারো মানে কিছু বলা নাই, তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয় আপনাদের সমর্থন করেছেন, আবার কিছু কিছু উপদেষ্টা নিয়োগ হেনতেন এগুলি নিয়ে আবার মানে বিরোধিতাও করছেন। আপনারা এটাকে কিভাবে দেখেন? যে যারা আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা লিখতেই পারে। হ্যাঁ, আমরা সবাইকে মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা ওয়েলকাম করি, যে কোনো কনস্ট্রাকটিভ আমরা ওয়েলকাম করি। আচ্ছা, আমি একটু শফিক ভাই আপনাকে বলি যে এই অনুষ্ঠানটা চ্যানেল 24-এ সরাসরি দেখানো হচ্ছিল। চ্যানেল 24 এখন তাদের টপ অফ দ্য আওয়ারের নিউজের জন্য চলে যাবে, কিন্তু আমরা আপনাকে আরও 2-1 মিনিটের জন্য একটু রাখতে চাই এবং আমরা আপনাকে আরও একটু বিষয়ে একটু প্রশ্ন করতে চাই, আপনার অনুমতি নেই। তো চ্যানেল 24 তাদের টপ অফ দ্য আওয়ার নিউজে চলে যাচ্ছে, যেটি পরে আবার দেখানো হবে আমাদের ইউটিউবে চ্যানেলে, এটি প্রচারিত হতে থাকবে। শফিক ভাই, গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে বৈঠকে বলেছেন জুলাই আগস্টে আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করলেও এ নিয়ে গণমাধ্যমে প্রচারণা কম। এর দায় কি শফিক ভাই প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের? আপনি কি মনে করেন যে প্রচারটাকে আপনিও কম মনে করেন? না, আসলে কি ঘটনাটা কি?
না, আমরা তো দেখেন, আমরা এটা নিয়ে প্রচুর আমরা বলছি, আমাদের প্রেস উইং থেকেও বলা হচ্ছে, হেলথ মিনিস্ট্রি থেকেও বারবার আমরা প্রতিদিন প্রেস দেওয়া হচ্ছে। তো তারপরেও একটা দেখা যাচ্ছে যে এক ধরনের এখন আপনি যদি মানে পুরো যে জিনিসটা আমরা ওয়েবসাইট করে দিয়েছি, ওয়েবসাইটের লিস্টও দেওয়া হচ্ছে যে কারা কারা কি কি হয়েছে, কিন্তু যেটা হচ্ছে কি মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি। মানুষ মনে করছে যে প্রতিদিন এই ধরনের আমরা কিন্তু দিচ্ছি, আমাদের লিমিটেড যেগুলো স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামটা দিচ্ছি, যে এটা করা হচ্ছে আজকে ওইটা। আমরা কোনো নিউজ আমরা কিন্তু বাদ রাখছি না, আমরা প্রতিনিয়ত যেটাই নিউজ হচ্ছে আমরা ওইটাকে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি দেখেন আমাদের পত্রিকাগুলো তো ভালো ভালো রিপোর্ট করছে, আহতদের বিষয়ে কথা বলছে, নিহতদের নিয়ে প্রচুর রিপোর্ট হচ্ছে। তার মধ্যেও যেটা হয়েছে যে যেটা গত সপ্তাহে যেটা হলো, এরকম আইসোলেটেড দুই একটা ঘটনা ঘটছে, আমরা অস্বীকার করছি না। তো সেই জন্য আমরা এটা নিয়ে আরো আরো আমরা কাজ আরো যাতে আরো সিরিয়াসলি কাজ করা যায়, আরো কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায়, আমরা সেটা করছি, তো আমরা দেখছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর জাতিসংঘের সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধেও আসলে নানা ধরনের কথা হচ্ছে। অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগমকে নিয়েও, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে নিয়েও। এইটা আসলে আপনারা এটা কীভাবে দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, গাড়ি আটকে দেওয়া হচ্ছে, এগুলিকে কীভাবে দেখছেন? আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এগুলো নিয়ে ভাবছেন, অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না, ওনার সাথে একটা দিন থাকেন, দেখেন উনি কি কাজগুলো করছে। বা নূরজাহান আপাকে নিয়ে হচ্ছে, নূরজাহান আপার কাজগুলো দেখেন, উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন। আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা, ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন কিনা, আপনারা দেখেন না। আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি, আসেন দেখেন। এটা নিয়ে আমাদের কোনো নাই, লুকোছাপা নাই, আমাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো নাই। আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই যারা যারা আহত হলো, যারা যারা মারা গেল, তাদের ফ্যামিলির পাশে, তাদের পাশে দাঁড়ানোটা এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ। সেই কাজটা আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালোভাবে করার। শফিক ভাই, এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে, আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে, আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো, খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া? আমি এই পুরো 1-to-1 আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানে এখন আপনি যদি 1-to-1 বলেন যে ইনি ইনি ইনি, সেটা নিয়ে আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যারা এই লিগ্যাল প্রফেশনটা খুব ভালো বুঝেন, বাংলাদেশের জুডিশিয়ারির উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট, আপনি নিজেও তো লয়ার স্টুডেন্ট, না আমি জার্নালিজমের স্টুডেন্ট, কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি। যাই হোক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে। করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো। আওয়ামী লীগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে, এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি, নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে? সবে আপনি কিভাবে দেখেন? না, সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনূসের এটা খুবই, উনি একটা, আমি এটা ওই যে আমার যে 9 পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন। এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে, মানে একটা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন। সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা, উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন, তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে যত একবার 5 মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা, তাতে হয় কি এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি। এবং এতে হয় কি যে এই বৈরিতা তৈরি হয়, আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয়, আমি আপনার সাথে কথা বললি তাই একসাথে থাকি, তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয়। তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা। সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে 40 মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি,
ইন্ডিয়ান গ্রিডকে ব্যবহার করে। তো এটা উনি চাচ্ছেন, স্যার চাচ্ছেন যে একটা সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে, সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারবো। সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয়। ঠিক তেমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক, আর যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে, জেবেল আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে, পরে তারপরে চিটাং এ আসছে, চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে, ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যে এটার সমাপ্তি হয়েছে। তো এখন এটাকে ইন্ডিয়ান পত্রিকাগুলো যেভাবে বলছে সেটা তো একদম ভয়াবহ। ইন্ডিয়ান পত্রিকা বলছে আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের এডমিরালিটি ওই চুক্তি পুনর্ভাবে না লেখা হলে এটা আসা সম্ভব হতো না, যেহেতু এটা করাচি টাচ করেছে সেই জন্যই। সেটা অসুবিধা কি? না, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। আমার কাছে আমার খুবই সুবিধা লাগে, আমার কাছে খুবই সুবিধা লাগে দেশের সাথে আমরা ভালো আমার খুব সুবিধা লাগে, কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন, এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন, সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন নাই, নানা ধরনের দুর্বলতা তার ছিল, সেটা আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে সেটা সুবিধাই মনে হয়। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম যে মানে আওয়ামী লীগ যেগুলি করতে পারে নাই সেগুলি করার ব্যাপারে আপনারা দায়িত্ব অনুভব করতেছেন, নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক? না, এটা ধরেন আপনি পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব ওরা ব্রিলিয়ান্ট, ওদের ইয়ার্নে ওদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আমি যেইখান থেকে পণ্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাব। আমার ওই বৈরি আমি রেখে আমার লাভ নেই, আমার ইকোনমি তাতে হয়। আমার এই যে পেঁয়াজ, আমি দেখছি যে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনলে আমার পাকিস্তানে এই বছর পেঁয়াজ ভালো হয়েছে, আমি যদি পাকিস্তানেতে কম দামে পেঁয়াজ আনতে পারি, হোয়াই নট, আমি নিয়ে আসি। তা আমি এই যে আরেকটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে we want to be good friends of everyone. ওকে, শেষ প্রশ্ন, আপনি আপনার জায়গা থেকে যে নেপাল থেকে যে আপনি বিদ্যুৎ আনতে করতে বলছেন, সেটাতে তো আসলে করিডোর হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে হবে, সেই ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে? সেই ব্যাপারে আমরা স্যার বারবার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া গ্রিড হোক। সাউথ এশিয়া গ্রিড হলে যেটা হবে যে নেপাল, ভুটান, আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গা, এবং নেপাল একটা এস্টিমেট করে দিচ্ছে ওরা 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদন করতে পারে, কিন্তু 40,000 মেগাওয়াট ওরা বিদ্যুৎ উৎপাদন করলে ওদের তো ওই মার্কেটটা নাই, এত বিদ্যুৎ ওদের লাগে। তো আবার যেটা এক্সট্রা বিদ্যুৎ ওরা বাইরে আমরা খুবই ইচ্ছুক আমরা নিতে, ওরাও বিক্রি করতে চায়। আমাদের যেটা করতে হবে, নেপালের সাথে আমাদের একটা দূরত্ব হচ্ছে 40 মাইলের মতো, রাইট? সেই জায়গাটা ইন্ডিয়ান গ্রিডটা, এবং আমরা ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে কনফিডেন্স বিল্ডিং মেজার নিচ্ছি যাতে সেটা ইন্ডিয়া কিনবে না কেন? শফিক ভাই, নেপাল বিদ্যুৎ উৎপাদন করলে সেটা ইন্ডিয়া কিনবে না কেন? ইন্ডিয়া তো আরো বেশি এনার্জি। না, ইন্ডিয়াও কিনছে, আমরা তো ওয়েলকাম করি, এই জন্যই সাউথ এশিয়া গ্রিডের কথা। যে ইচ্ছা কিনুক, অসুবিধা নাই, আমিও কিনি, তুমিও কিনো, সবাই একটা গ্রিড ব্যবহার করে। এটা ইউরোপে আছে না, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশে আছে না। আমরা শফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। 1 ঘন্টার কথা বলে আপনাকে আরো 2 মিনিট আমরা একটু বেশি রাখলাম, সেই জন্য কিন্তু আপনার সাথে সকল বিষয়ে কথা বলে একটা আসলে আমরা দর্শকরাও নিশ্চয়ই অনেক বিষয়ে জবাব পেয়েছেন, আপনি খোলাখুলি উত্তর দিয়েছেন এবং এক ধরনের দিক নির্দেশের মতো হয়েছে, এবং আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শফিক, আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। সুন্দর, আলহামদুলিল্লাহ।